পুজোর একটা স্পেশাল গন্ধ আছে। ষষ্ঠীর সাদা লুচি ছোলার ডালের গন্ধ, সপ্তমীর এগ রোলের গন্ধ, অষ্টমীর খিচুড়ির ভোগ, নবমীর পোলাও মাংস বা দশমীর মিষ্টি মুখ। পুজোর এই নানান গন্ধ রমরম করে গোটা কলকাতা জুড়ে। পুজো মানে আসলে তো পেট পুজোই। ইলিশ ভাপা আর চিংড়ির মালাইকারির এই চিরকালীন যুদ্ধ তো চলবেই। তবে এই 5 দিন কলকাতা বা দুর্গাপুজো মানেই কিন্তু প্রাণ ভরে খাওয়া দাওয়া। ছোটবেলায় আমরা সব বাচ্চারা মিলে আমাদের পাড়ার পুজোয় প্রতি বছর একটা নাটক করতাম, আর সেটার প্র্যাকটিস চলতো মহালয়ার আগের থেকে। আর বাড়িতে মা ম্যাগাজিনের পুজো সংখ্যা দেখে বিভিন্ন রান্না বানানোর প্রস্তুতি নিত, আর আমরা রিহার্সালের মাঝে খুঁজুতি করতাম সেগুলো খাওয়ার। আর মাও ঠিক এক এক দিন এক একটা আইটেম করে আমাদের সবার মন ভরিয়ে দিত। তাই যতই বড় হয়ে যাই না কেন, ছোটবেলার সেই স্মৃতিগুলো পুজো এলেই না বারবার ফিরে আসে। বেশ অনেক বছর পরে পুজোয় আমি কলকাতায় থাকতে পেরেছি। যা হয় আর কি, চাকরির সূত্রে বাইরে থাকার ফলে লাস্ট কয়েক বছর আমি পুজোয় কলকাতায় আসতেই পারিনি। আর পুজোর সময় যদি কলকাতায় না আসি তাহলে মন খারাপ তো করবেই। বাট when it came to পুজোর খাওয়া দাওয়া, I always felt like home. বাড়ির থেকে অনেক দূরে থেকেও। কি করে? Thanks to ও ক্যালকাটা। থ্যাংক ইউ। কি ভাবছেন? এত বছর পরে কলকাতায় ফিরে আবার ও ক্যালকাটাতেই কেন খেতে এসেছি? খুব সিম্পল। আরে বাবা, এতগুলো বছর ধরে আমার মন খারাপের সময় যে আমার সব থেকে পাশে ছিল, আজ আনন্দের দিনে তাকে কি করে ভুলে যাই বলুন তো? রিহার্সালের সময় মায়ের কাছে নানান রকম রান্না খাওয়ার আবদার হোক, বা কলকাতার বাইরে এত বছর পুজো কাটানোর সূত্রে ও ক্যালকাটার সাথে ইন্ট্রোডাকশনের সুযোগ হোক, এই টাইম পিরিয়ডটা যদি দেখেন কত কিছুই তো বদলে গেছে। আবার ভালো করে দেখলে হয়তো বলবেন, কই কোনো কিছুই তো বদলায়নি। ঠিক যেমন আমার ছোটবেলার সেই ফেভারিট ইলিশ পাতুরি। জাস্ট ফাটাফাটি। ও ক্যালকাটা ইজ ট্রুলি আ ব্লেসিং। শুধু আমার জন্য না, আমার মতো অজস্র প্রবাসী বাঙালিরা যারা পুজোয় কলকাতায় আসতে পারে না বা হয়তো কাজের সূত্রে বাইরে থাকে, তাদের কাছে ও ক্যালকাটা ইজ দ্য বেস্ট পুজোর গিফট। বলেছিলাম না, উৎসবের বোধহয় একটা বিশেষ গন্ধ আছে যা সারা জীবন থেকে যায়। আমার কাছে সেটা ডাব চিংড়ি আর ইলিশ পাতুরির গন্ধের আড়ালে নস্টালজিয়ার রাংতায় মোড়া ও ক্যালকাটা।